অনুরোধ করছি। তাকে স্বাগত জানান। আমরা আজকে বিশেষ অতিথি মাননীয় শ্রী আসবার জন্য আহ্বান করছি। পুষ্পার্ঘ অর্পণের জন্য অনুরোধ করছি। তার সঙ্গে রয়েছেন আজকের বিশিষ্ট অতিথিবর্গ ডক্টর লুৎফর হোসেন মহাশয়, উপস্থিত আছেন জিতেন্দ্র মজুমদার, উপস্থিত আছেন শুভঙ্কর দেবনাথ, মঞ্চে উপস্থিত আছেন অভিজিৎ সিং মহাশয়। আমরা অনুষ্ঠানের সূচনা করছি পুষ্পার্ঘের মাধ্যমে। পুষ্পার্ঘ অর্পণ করছেন ডক্টর রঘুপতি সারেঙ্গী। এবার পুষ্পার্ঘ অর্পণ করছেন অভিজিৎ সিং মহাশয়। পুষ্পার্ঘ অর্পণ করছে শ্রী শুভঙ্কর দেবনাথ। এবারে পুষ্পার্ঘ অর্পণ করছেন জিতেন্দ্র মজুমদার। এবারে অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি। এবারে আমরা আমাদের আজকের বিশেষ অতিথিদের ব্যাগ করিয়ে বরণ করে নেবেন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম কোচবিহার শাখার পক্ষ থেকে। কোচবিহার শাখা অল ইন্ডিয়া অতিথি মাননীয় শ্রী জয়দীপ মুখার্জি মহাশয়কে ব্যাগ করিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে বরণ করে দিচ্ছে আমাদের কোচবিহার শাখা লিগাল এইড ফোরামের সদস্য শ্রী ইন্দ্রজিৎ চৌধুরী। উপস্থিত দর্শক তাদের আমরা অনুরোধ করছি করতালির মাধ্যমে স্বাগত জানাবেন। ব্যাগ করিয়ে এবারে ইন্দ্রজিৎ চৌধুরী পুষ্পস্তবক এবং ব্যাগ করিয়ে বরণ করে নিচ্ছে ইন্দ্রজিৎ চৌধুরী। ডক্টর রঘুপতি সারেঙ্গী মহাশয়কে ব্যাগ করিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে ইন্দ্রজিৎ চৌধুরী। ইন্দ্রনীল চৌধুরী ব্যাগ করিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ইন্দ্রনীল চৌধুরী। এবারে আমরা বরণ করে নেব আজকের বিশেষ অতিথি শ্রী জিতেন্দ্র মজুমদার মহাশয়কে, লুৎফর হোসেন মহাশয়কে। কোচবিহার অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে লুৎফর হোসেন মহাশয়কে বরণ করে নিচ্ছে ইন্দ্রনীল চৌধুরী। আমরা বরণ পর্ব শেষ করলাম। এবারে কোচবিহার ডিজিটাল পশ্চিমবঙ্গ ডিজিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি মেম্বার শ্রী জয়দীপ মুখার্জিকে কোচবিহার শাখার তরফ থেকে প্রশান্ত রায় এবং দেবাশিস চক্রবর্তী সম্বোধনা জানাবেন। ব্যাগ করিয়ে পুষ্পস্তবক দিয়ে জিতেন্দ্র মজুমদার মহাশয়কে কোচবিহার শাখা লিগাল এইড ফোরামের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে আমরা আমাদের আরেকজন অতিথি শ্রী শুভঙ্কর শাখা অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে শুভঙ্কর দেবনাথকে বরণ করে দিচ্ছে ইন্দ্রনীল চৌধুরী। তাকে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন কোচবিহারের শাখার পক্ষ থেকে ডিজিটাল মিডিয়া। পুষ্পস্তবক প্রদান করছেন প্রশান্ত রায়।
আমরা আমাদের উপস্থিত যারা রয়েছেন বিশিষ্ট বর্গ, আজকে যে প্রধান বক্তা রয়েছেন শ্রী জয়দীপ মুখার্জি, উপস্থিত রয়েছেন ডক্টর রঘুপতি সারেঙ্গী, উপস্থিত আছেন জিতেন্দ্র মজুমদার, শুভঙ্কর দেবনাথ, লুৎফর হোসেন মহাশয়। আমরা আলোচনা সভায় এগিয়ে নিয়ে যাচ্ছি। এবারে আমরা অনুরোধ করছি ডক্টর রঘুপতি সারেঙ্গীকে আজকের এই অনুষ্ঠানে সম্পর্কে কিছু বলবার জন্য। মনে রাখতে হবে, প্রেক্ষাপট থেকে মনে রাখতে হবে। আমি এই হিসাবে আপনাদেরকে জানান দিলাম, ভারত সরকার প্রথম দুটো কমিশনকে মেনে নিল, আর বিচারপতি মুখার্জি যে বক্তব্য একদম প্রবল অপরাধ। তিনি বললেন যে কোন ক্রমে কিন্তু নেতাজি আর যাই হোক বিমান দুর্ঘটনা, তাই হোক বিমান দুর্ঘটনায় মারা যাননি। শুধু তাই নয়, জাপানের উদ্ভাবক, আমার নামটা ভুলে যাচ্ছি, লিখছেন no accident happened prior to 7 days and after 7 days, within 15 days. No accident happened in the end. কোন দুর্ঘটনাই ঘটেনি। তো দুর্ঘটনাই যেখানে ঘটেনি সেখানে মৃত্যুর প্রশ্ন কোথায়? আর মৃত্যুর প্রশ্ন যেখানে নেই সেখানে নেতাজির মৃত্যু কি করে হয়? সুতরাং অনেকগুলো প্রশ্নের সম্মুখীন আমরা। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী বসে আছেন আমাদের সামনে, আপনারা উদ্যোক্তারা এক মহৎ উদ্দেশ্য নিয়ে একটা মহৎ ইস্যুকে মহাজনের সামনে আপনারা দাঁড় করে দিয়েছেন। উনি একে একে আমাদের সমস্ত প্রশ্নের সমাধান সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। আমি শুধু একটাই কথা বলবো, শেষ একটা কথা, যে কথাটা না বললে আবার আর পাঁচটা প্রশ্নের মতন একটা প্রশ্ন কমতি হয়ে যাবে। সেটা হচ্ছে অথর্ববেদের একটা কথা, যেখানে বলা আছে হিরণময়েন পাত্রেণ সত্যস্য অভিহিতম মুখম তত্তম কুশম অপমেন সত্যম ধর্মায় দৃশ্যতে। অর্থ হচ্ছে সত্য কখনো শাশ্বত কাল করে চাপা করতে পারে না। সত্য সত্যই, সত্য একদিন না একদিন উদ্ঘাটিত হবেই হবে। তা যার মাধ্যমে হোক, তার যেভাবেই হোক, আমাদের সেই প্রার্থনা রইল। ঠিক যেমনটা নেতাজির ক্ষেত্রে আজও পর্যন্ত বলা হচ্ছে যে ওই বৌদ্ধ মন্দিরে কি জায়গাটা আছে, রেঙ্গজি বুদ্ধ মন্দিরে তার ছাই ভাষ্য নাকি আজও পর্যন্ত সযত্নে রক্ষিত হয়ে আছে। আমি জানি স্যার আছেন, সেই চাপা খুলবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমরা এবারে সহায়তা করে তো আমরা তার মধ্যে আজকে আমাদের আলোচনা নমস্কার। আজকের এই সভার আহ্বায়ক আমার ভাতৃপতি অভিজিৎ এবং এখানে উপস্থিত আছেন বিশিষ্ট গুণীজনেরা এবং মঞ্চে উপস্থিত আছেন নেতাজি অনুগামী থেকে আরম্ভ করে এবং মঞ্চে নিচে যারা রয়েছেন অর্থাৎ শ্রোতা হিসেবে কুচবিহারের বিশিষ্ট বোদ্ধা, প্রাজ্ঞ এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। এছাড়াও আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য যে সমস্ত আমার সহকর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। সেটা পার্থ, শুভঙ্কর, টিটু, ইন্দ্রজিৎ, রুদ্ধা আছে সঞ্চালকে ও পার্থ, রুদ্ধা সহ এখানে বিভিন্ন সাংবাদিক বন্ধুরা রয়েছে,
সাংবাদিক সংগঠনের বিশিষ্ট সাংবাদিকরা রয়েছেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা এই বছরে দুটো খুব তাৎপর্যপূর্ণ সময়কে আমরা অতিক্রম করছি। মাননীয় ডক্টর সাহেব রয়েছেন, সেই একটা হচ্ছে আমাদের ভারতবর্ষের 1947 সালের স্বাধীনতার 175 বছর, আর আরেকজন বিপ্লবী যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, অন্যতম প্রাণপুরুষ স্বাধীনতা, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, তার 125 বছর। এই দুটো সময়ের সন্ধিক্ষণ ভারতবর্ষের ইতিহাসে খুব কম সময় এসেছে, এবং সেই কম সময়ে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমাদের অনেক সভা সমিতি বা যে মর্যাদায় আমরা 75 বছর এবং 125 বছরকে পালন করবার কথা চিন্তা ভাবনা করেছিলাম, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, সেটা কিন্তু হয়ে উঠতে পারে। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে করোনার প্রাদুর্ভাবের জন্য কিছু বিধিনিষেধ থাকে, এবং সেই বিধিনিষেধের জন্য যদিও কিছুটা বিধিনিষেধ এখন লাগু হয়েছে, তার জন্য আমরা হয়তো ছোট ছোট করে সভা করতে পারছি। কিন্তু এই মহাপুরুষের জন্ম 125তম জন্মবার্ষিকীতে তাকে যে পরিমাণ শ্রদ্ধা আমাদের জানানোর প্রয়াস ছিল, সেটা আমরা করতে পারলাম না। তার কারণ করোনা বিধির জন্য আমরা সারা বছর প্রোগ্রাম করতে পারছি না, পারি। কিন্তু এখন আবার আমরা কিছু কিছু জায়গায় সংক্ষিপ্তভাবে প্রোগ্রাম করছি। 75 বছর স্বাধীনতা আমরা গত কয়েকদিন আগে 15ই আগস্ট পালন করেছি, কিন্তু যে মানুষটাকে নিয়ে আজকে যার 125 বছর আমাদের জন্ম শতবার্ষিকী পালন করছি, তার শরীরের উপস্থিতি 1945 সালে, অর্থাৎ আমাদের দ্বিখণ্ডিত স্বাধীনতার ঠিক 2 বছর আগে 18ই আগস্ট শেষ হয়ে গেছে। অর্থাৎ তারপরে আর তার কোনো শরীরের উপস্থিতি আমরা পাইনি, তাকে আমরা কোথাও দেখতে পাই। আমাদের এই যে দুর্ভাগ্য, এবং ভারতবর্ষের রাজনীতিতে বহু রাজনীতিবিদ এসেছেন, বহু দেশপ্রেমিক মানুষ এসেছেন, বহু রাষ্ট্রনায়ক এসেছেন, কিন্তু একজন মানুষ যার প্রায় 75 বছর 77 বছরের কাছাকাছি, যার শরীরে উপস্থিতি নেই, কিন্তু মানুষ তাকে পাগলের মতন ছুটে বেড়াচ্ছে, তাকে খুঁজছে, এই পপুলারিটি বোধহয় অন্য কোনো সমসাময়িক রাজনীতিবিদ বা রাষ্ট্রনায়কদের মধ্যে কিন্তু নেই। আমি একটা সমীক্ষার কথা আপনাদেরকে উল্লেখ করছি, যে সমীক্ষাটা বিবিসি করেছে, অর্থাৎ ব্রিটিশ ব্রডকাস্টিং, তাদের এজেন্সি করেছে, যে সাউথ ইস্ট এশিয়াতে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াতে কোন কোন রাজনীতিবিদ অত্যন্ত পপুলার। সেই সমীক্ষা গত 4-5 বছর আগে যখন প্রকাশিত হয়েছিল, তখন দেখা গেছে যে সেই সমীক্ষাটাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সাউথ ইস্ট এশিয়াতে, আমি বারবার করে বলছি দক্ষিণ পূর্ব এশিয়ায়, সব থেকে বেশি পপুলারিটিতে রয়েছে সুভাষচন্দ্র বোস, 77% সামথিং ভোট পেয়ে। তার অনেক পরে রয়েছে গান্ধীজি, তার অনেক পরে রয়েছে অন্যান্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন, অর্থাৎ যেমন শ্রীরামনা বন্দ্যোপাধ্যায় শ্রীলঙ্কার, আং সান অর্থাৎ বার্মার, জুলফিকার আলী ভুট্টো জিন্না থেকে আরম্ভ করে আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রীরা। তো সুতরাং তাদের কিন্তু মার্কিং অনেক কম। কিন্তু 1945 সালের 18ই আগস্ট তথাকথিত যে বিমান দুর্ঘটনার কথা প্রচার করা হয়েছিল, যার পরে কিন্তু তার কোনো শরীরী উপস্থিতি সরকারিভাবে কিন্তু পাওয়া যায়নি আজকের দিন পর্যন্ত। বিতর্ক হয়েছে, বিতর্ক আছে, যে বিতর্ক তিনি প্লেন ক্র্যাশে মারা গেছেন না রাশিয়ায় মারা গেছেন না পরবর্তীকালে তিনি অন্য কোনো তার হয়ে গেছিল, এ সমস্ত নিয়ে অনেক কমিশন হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। কিন্তু যে বিষয়টা আজকে আমাদের জাতির কর্তব্য, প্রত্যেকটা ভারতবাসীর কর্তব্য, যে এই মহান দেশনায়ককে
সম্মান জানানো 125 বছরে। যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু। তার কারণটা হচ্ছে উনি যদি আজাদ হিন্দ ফৌজ না গঠন করতেন 1943 সালের 21শে অক্টোবর, আজাদ হিন্দ ফৌজ কিন্তু 2 বছর। আপনারা যদি সুভাষচন্দ্র বোসকে জানেন তাহলে সুভাষচন্দ্র বোসকে কিন্তু দুটো সত্তায় দেখতেন। একটা হচ্ছে তিনি যতদিন কংগ্রেসের রাজনীতির মধ্যে ছিলেন, জাতীয় কংগ্রেসের সভাপতি, তার আগে কলকাতা কর্পোরেশনের মেয়র এবং জাতীয় কংগ্রেসের সভাপতি, ততদিন কিন্তু সুভাষচন্দ্র কিন্তু কংগ্রেস ঘরানার নেতা হিসেবে কিন্তু বিবেচিত হয়েছে। কিন্তু সুভাষচন্দ্র বসুর জীবনের টার্নিং পয়েন্ট হয়েছে কিন্তু যখন উনি কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন, অর্থাৎ ইতালিতে তাকে বলা হয়েছিল গান্ধীর সঙ্গে তার মনোমালিন্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি থেকে যখন তাকে বার করে দেওয়া হয়েছিল 1939 সালে। তার পরবর্তীকালে কংগ্রেস থেকে তিনি বেরিয়ে যাওয়ার পর তিনি 2 বছর কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের রাজনীতিতে ছিলেন। একটা 1939 থেকে 1941 সাল পর্যন্ত, 41 সালের জানুয়ারি মাস পর্যন্ত 2 বছরও পুরোপুরি নয়। এর মধ্যে তিনি কংগ্রেসের মধ্যে থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, ভেবেছিলেন যে যদি ভারতবর্ষের থেকে তিনি ব্রিটিশের বিরুদ্ধে কোনো লড়াই করতে পারেন, কিন্তু তিনি দেখেছিলেন যে তার পক্ষে ভারতবর্ষের মধ্যে আর কোনো প্ল্যাটফর্ম করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে। সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস হয়েছেন কিন্তু 1941 সালের পর। তারপরের পিরিয়ডটা যদি খুব ভালো করে দেখেন দেখবেন যে 41 সাল থেকে 45 সাল, অর্থাৎ কত বছর হচ্ছে? 4 বছর। একজন রাষ্ট্রনায়ক 4 বছরের মধ্যে সমস্ত পৃথিবীর বুকে একটা প্যারালাল সরকার তৈরি করে 7টা দেশের রেকগনিশন বার করে নিয়ে এসে প্যারালাল সরকার তুলে তার সৈন্যবাহিনী দিয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের ভূখণ্ড পর্যন্ত ঢুকে আসা সমসাময়িক পর্যায়ে কোনো রাজনীতিবিদদের পক্ষে সম্ভব ছিল না, শুধুমাত্র সুভাষ বোস ছাড়া। একথা আপনাকে স্বীকার করতেই হবে, কারণ সুভাষচন্দ্র বোসে যদি তিনি আজাদ হিন্দ ফৌজ না তৈরি করে ব্রিটিশকে আক্রমণ না করতেন তাহলে ব্রিটিশ 47 সালে আমাদের বিকল্পিত স্বাধীনতা দিত না, আরো হয়তো 20 বছর শাসন করত ভারতবর্ষে। কারণ যদি আপনি ব্রিটিশের যদি গুপ্তচর সংস্থার রিপোর্টগুলো যদি দেখেন, এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী এপ্রিল যদি স্বীকারোক্তি দেখেন, তাহলে দেখবেন ওরা কিন্তু বারবার করে বলেছে আমরা গান্ধীজির আন্দোলনেতে মাস মুভমেন্ট হয়তো আমরা পেশ করেছি, কিন্তু ব্রিটিশ সরকারের যে ভিতকে নড়িয়ে দেওয়ার মতন একটি মাত্র লোক, যা তিনি হচ্ছেন সুভাষ বোস। 45 সালে আজাদ হিন্দ ফৌজ হয়তো ভারতীয় ভূখণ্ডের কোহিমা পর্যন্ত আসার পর আর আসতে পারেনি, কিন্তু আজাদ হিন্দ সরকারের ফলে ভারতবর্ষে 1945 থেকে 1946 এবং 1947 পর্যন্তই 2 বছরের মধ্যে যে পরপর বিদ্রোহগুলো হয়েছিল, নৌ বিদ্রোহ থেকে আরম্ভ করে সমস্ত বিদ্রোহগুলোতে ব্রিটিশ বুঝে গেছিল যে ভারতবর্ষে আর ক্ষমতা ধরে রাখা ব্রিটিশের পক্ষে সম্ভব নয়। এবং এখানেই হচ্ছে সুভাষচন্দ্র বোসের হচ্ছে বিচক্ষণতা এবং তার দূরদর্শিতা। কারণ তিনি এই যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন মাত্র 43 সালের 21শে অক্টোবর, কিন্তু তার আগে সুভাষ বোসকে কিন্তু তার প্ল্যাটফর্মকে, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছিলেন। তিনি জবে থেকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা ছিলেন। আপনি দেখবেন যদি সুভাষ বোসের জীবনী পড়েন তাহলে দেখবেন যে সুভাষ বোস কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি, হরিপুরা বা ত্রিপুরা কংগ্রেসের, ত্রিপুরী কংগ্রেসের আগে তিনি বহুবার বিদেশ গেছেন, বিদেশে থেকেছেন, তার বিভিন্ন ভারতবর্ষের বাইরের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি কিন্তু পটরেখা তৈরি করে এসেছিলেন এবং সেই পটরেখা থেকে তিনি ইমপ্লিমেশন করেছিলেন, বাস্তবায়িত করেছিলেন কিন্তু 1943 সালে। সুভাষচন্দ্র বোসকে যদি আমরা আজকে যেমন 125 বছরের সম্মান জানাচ্ছি, আরো 2জন বিপ্লবীদের কিন্তু আমাদের সম্মান আজকে তাদের নাম করতেই হয়। একজন হচ্ছে রাসবিহারী বসু, একজন হচ্ছে মোহন সিং। এই 2জন তারা কিন্তু 1915 সালের আগে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে তারা কিন্তু জাপানে চলে গেছিলেন এবং সেখানে তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে এসেছিলেন।
এবং সেই প্ল্যাটফর্মে থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু সুভাষচন্দ্র বোস। আজকে যদি আপনারা দেখেন যে এই মানুষটা যখন 45 সালের পর হারিয়ে গেলেন, আমরা 47 সালে 2 বছরের মধ্যে স্বাধীনতা পেলাম। তার যে স্বপ্ন ছিল ভারতবর্ষে লালকেল্লায় পতাকা তোলানো, তিনি তুলতে পারেননি, কিন্তু তার পরবর্তীকালে তার সহকর্মী যিনি দ্বিখণ্ডিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি পতাকা তুলেছিলেন। সুভাষচন্দ্র বোসের যা যা সমস্ত প্ল্যান পরিকল্পনা আমরা স্বাধীন ভারতবর্ষে গ্রহণ করলাম, কিন্তু এই মানুষটার নাম কোথাও রাখা হলো না। আজকে তো আপনারা দেখতে পান, আজকে 75-70 বছর বাদে এখন বিভিন্ন নাম টাম হচ্ছে, ফাইল প্রকাশিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। 1945 সালের পর থেকে 47 সালে ইন্ডিপেন্ডেন্স হওয়ার পরে আপনারা আপনি যদি দেখেন যে 60-এর দশক বা 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত, আমি যদি বলতে পারি যে 1977 সালে প্রথম অবঙ্গদেশী সরকার আসার আগে পর্যন্ত সুভাষ বোস শুধুমাত্র ছিলেন, লিডার ছিলেন তিনি। একটা ইতিহাসকে তৈরি করে দেওয়া হয়েছিল, তিনি আজাদী ফৌজ তৈরি করে দিয়েছিলেন এবং তিনি ফিরতে পারেননি, প্লেন ক্র্যাশে মারা গেছেন, ইত্যাদি ইত্যাদি একটা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধতা তাকে করে দেওয়া হয়েছিল। আজাদী ফৌজের কন্ট্রিবিউশন বা আজাদী ফৌজের প্রতিষ্ঠা দিবস তার প্রতিষ্ঠিত ফরওয়ার্ড পার্টি ছাড়া বা নেতাজির অনুরাগী হাতে গোনা কিছু ব্যক্তি ছাড়া সেভাবে কিন্তু কেউ পালন করতো না। কেন? ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। রাজনৈতিক কারণ হোক, অরাজনৈতিক কারণ হোক, ঈর্ষাবোধ থেকে হোক, সমসাময়িক রাজনীতিবিদরা তারা একটা জিনিস দেখেছিলেন যে সুভাষচন্দ্র বোসের কন্ট্রিবিউশন যদি সারা ভারতবর্ষের কাছে প্রকাশিত বেশি পরিমাণে আসে, তাহলে কিন্তু তার সমসাময়িক যারা রাজনীতিবিদ পরবর্তীকালে ভারতবর্ষের শাসনের রাষ্ট্রের ধারক এবং বাহক হয়েছে, তারা কিন্তু তাদের কিন্তু গরিমা অনেক অংশে কমে যাবে। এইটাই ছিল কিন্তু মেইন কারণ। এর পরের একটা বিষয় হচ্ছে, এটা হলো সুভাষচন্দ্র বোসের তার রাজনৈতিক জীবন তিনি কি করেছেন। মানুষটা গেলেন কোথায়? 1945 সালে আজকে আমরা 125 বছরে তার প্রতি আমরা সম্মান জানিয়ে বলছি যে মানুষটা তার 45 সালে মানুষটা হারিয়ে যাওয়ার পর তার পরিণতি কি হলো, তিনি কোথায় চলে গেলেন, তাকে কেন আজও পর্যন্ত তাকে নিয়ে বিতর্ক থাকছে, কেন আজকে ভারতবর্ষের প্রত্যেকটা রাষ্ট্রীয় সরকার যারা তৈরি হচ্ছে তারা কেন এটাকে সলভ করবার চেষ্টা করছেন না, কিসের জন্য, কিসের ইন্টারন্যাশনাল প্রেশার, কেন ইন্টারন্যাশনাল প্রেশারের কাছে এখনো আমাদেরকে মাথা নত করে থাকতে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আজকে আলোকপাত করা 125 বছরে আমাদের একান্তভাবে দরকার। যদি এখানে যারা সুভাষ অনুরাগী যারা রয়েছে তারা আমাকে এই প্রশ্নের উত্তরটা আমাকে প্রথমে আজকে দেবেন। আপনারা জানেন কি যে সুভাষচন্দ্র বোস আজকের দিন পর্যন্ত ওয়ার প্রিজনার্স অর্থাৎ যুদ্ধ অপরাধী। ভারতবর্ষের ইতিহাসে এমন নির্মম চুক্তি স্বাক্ষর হয়েছে 1947 সালে, খুব বাস্তব কথা বলছি, যে যেখানে দেখা গেছে যে যদি সুভাষচন্দ্র বোস তিনি জীবিত বা মৃত যে কোনো অবস্থায় যদি ভারতবর্ষের ভূখণ্ডে আসে, তাকে রাষ্ট্রের দায়বদ্ধতা হিসেবে, চুক্তি হিসেবে তাকে যুদ্ধ অপরাধী হিসেবে রাষ্ট্রসংঘের হাতে তুলে দেবে। আপনি যদি আরটিআই করেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে যদি আপনি সরকারের কাছে চিঠি লেখেন, তাহলে রাষ্ট্র কোনো আপনাকে পরিষ্কার ভাষায় কিন্তু কোনো উত্তর দেবে না। আজকে সেটা এফিসিয়েন্সি নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা তো বাস্তব সত্য যে 1947 সালের 15ই আগস্টের স্বাধীনতার পরে 3 দিন বাদে আমরা এই চুক্তি, তৎকালীন স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্রনায়করা এই চুক্তি স্বাক্ষর করতে তারা বাধ্য হয়েছিলেন যে সুভাষচন্দ্র বোস যদি কোনোভাবে ফিরে আসেন ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে, তাকে কিন্তু রাষ্ট্রসংঘের হাতে তুলে দেন। আপনারা এখনো পর্যন্ত কতগুলো ফাইল প্রকাশিত হয়েছে আর কতগুলো ফাইল প্রকাশিত হয়নি, এই বিষয়ে যদি আপনারা এখনো যদি সরকারের কাছে জানতে চান, দেখবেন সরকার বিভিন্নভাবে সরকারি নিয়োজিত যে কমিশনগুলো আছে, যেগুলো হয়েছে, সেখানে কিন্তু বারবার করে বলেছে যে আমরা সরকারের কাছে কিছু ফাইল আমরা এখনো পর্যন্ত গোপন রাখবো, যেগুলো প্রকাশিত হলে আমাদের পৃথিবীর 16খানা রাষ্ট্রীয়
মানুষ তিনি কোথায় হারিয়ে গেলেন, রাষ্ট্রের নায়ক তিনি, রাষ্ট্রের স্বাধীনতার জন্য তিনি প্রাণপাত করেছেন, তার মৃত্যু আজকে কেন এখনো পর্যন্ত রাষ্ট্রের মানুষের অধিকার আমরা দেখতে পাই যে অভ্যুত্থান সংক্রান্ত বিষয়কে তিনটে কমিশন হয়েছে ভারতবর্ষে, এবং তিনটে অত্যন্ত হায়ার লেভেল জুডিশিয়াল কমিশন, এবং তিনটে কমিশনের রিপোর্ট যদি দেখেন সেখানে দেখবেন যে জাস্টিস মনোজ মুখার্জির সর্বশেষ রিপোর্ট যে কমিশন, সেই কমিশনে কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তার কোনো বিমান দুর্ঘটনা হয়নি, কিন্তু তিনি বয়সের ভারে এখন মৃত, এবং তার যে সকল ছায়ের কথা বলা হচ্ছে সেই ছাইটাও কিন্তু তার ছাই নয়। কিন্তু তার শেষ পরিণতি কি হলো? ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রুভ ইট। আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যদি কখনো ফাইল প্রকাশের জন্য বলেন, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা রাষ্ট্রের যে আমাদের যে আধিকারিকরা তারা বলবেন আমরা এখনো কিছু ফাইলকে ডিক্লাসিফাইড করতে পারবো না। কেন? কিসের জন্য? ৭৭ বছর হয়ে গেছে, কেন আজকে ডিক্লাসিফাইড হবে? আমরা যে সমস্ত তথ্য আপনাদের সামনে বিভিন্ন সময় বলে থাকি বা আমাদের বইয়ের লেখনির মাধ্যমে বলে থাকি, সেগুলো তো আমরা বেসরকারিভাবে জোগাড় করেছি। সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ঘুরে ফাইল প্রকাশ করা হয়েছে। আমি 2019 সালে সিঙ্গাপুরে গেছিলাম আজাদিন ফোর্টের 75 বছরের পূর্তি উৎসব পালন করতে। আপনারা যদি গিয়ে দেখেন সিঙ্গাপুরে এবং জাপানে, সাউথ ইস্ট এশিয়াতে, সেখানে সুভাষচন্দ্র বোসের যে সম্মান আপনারা চিন্তা করতে পারবেন। সিঙ্গাপুর সরকার আজাদিন ফোর্ট যে জমিটাতে অর্থাৎ যে মাঠটাতে তৈরি হয়েছিল এবং যেখানে দাঁড়িয়ে তিনি ফৌজি সম্মান নিয়েছিলেন, সেটাকে তারা আজকে মেমোরিয়াল করে দিয়েছে। এবং দুঃখের বিষয়, আমাদের দিল্লির রাজপথে অনেক রাষ্ট্রনায়কদের সমাধি আছে, মেমোরিয়াল আছে, কিন্তু সুভাষ বোসের কোনো মেমোরিয়াল নেই। পৃথিবীর বিভিন্ন লোকেরা আসেন, তারা গিয়ে জাতির জনককে সম্মান জানান বা অন্যান্য রাষ্ট্রনায়কের সমাধিতে গিয়ে মালা দেন। সুভাষ বোসের কোনো সেখানে সম্মান জানানোর কোনো নেই। আর লালকেল্লার সামনে যে কথা যে আছে স্ট্যাচুটা অত্যন্ত ছোট, সেটা লোকের চোখে পড়ে না। আর কিন্তু সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু তো বসানো উচিত তো ইন্ডিয়া গেটের সামনে, যেখানে আমরা আমাদের রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক রাষ্ট্রপতি ভবনের সামনে। আজকে আমরা সেই দাবি কেন 125 বছরে তুলব না যে সুভাষ বোসের স্ট্যাচুকে প্রতিষ্ঠিত করা হোক আমাদের রাষ্ট্রপতি ভবনের সামনে, ইন্ডিয়া গেটের সামনে। সেখানে তো 1 কোটি টাকা খরচা করে পার্লামেন্ট হাউস তৈরি হচ্ছে, তাহলে সেখানে সুভাষ বোসের স্ট্যাচু কেন বসবে? আজকে প্রশ্নটা হচ্ছে যে এই মানুষটা তিনি কোথায় হারিয়ে গেলেন। এবার যদি আমি সেই প্রসঙ্গে আসি, তাহলে আপনাদেরকে আমি খুব সংক্ষেপের মধ্যে নিয়ে আসছি পুরো বিষয়টা। আপনারা জানেন যে উনি এইখান থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, তাকে সমস্ত রাস্তাটাতে কিন্তু পাহারা দিয়েছিলেন 2টি লোক। 1941 সালে যখন তিনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন তাকে 2টি লোক তাকে সম্পূর্ণভাবে সাহায্য করেছিল। আজকে তারা ইতিহাসে তাদের নাম কেউ জানে না। একজনকার নাম হচ্ছে ভগৎ সিং তালওয়ার, একজন হচ্ছে আচ্ছা সিং জিনা। এরা কারা? এরা হচ্ছে পেশোয়ার, আজকে যে আফগানিস্তানে আপনারা দেখছেন পার্শ্ববর্তী যে জায়গা, তৎকালীন পাকিস্তান অর্থাৎ আমাদের ভারতবর্ষে, অখণ্ড ভারতবর্ষে যে দুজন গদর পার্টির নেতা, একজনকার নাম ছিলেন আচ্ছা সিং জিনা এবং আরেকজন হচ্ছে ভগৎ সিং তালওয়ার। এরা সমস্ত রাষ্ট্রপতি তাকে সুভাষ বোসকে গোমো থেকে নিয়ে একদম পুরো কাবুল পর্যন্ত সোভিয়েত এম্বাসি পর্যন্ত পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছিলেন। সুভাষচন্দ্র বোস কিন্তু কখনো সোভিয়েতের বিরুদ্ধে কখনো বলেনি, তিনি যুদ্ধ ঘোষণা করেননি। আপনাদের অনেকের ভুল ধারণা আছে তিনি ব্রিটিশ, এবং তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, এবং আমেরিকান এবং ফ্রান্সের বিরুদ্ধেও কিন্তু নয়। তার যুদ্ধ ঘোষণাটা ছিল হচ্ছে কিন্তু শুধুমাত্র ব্রিটিশের বিরুদ্ধে, যদিও অর্থশক্তি মিত্রশক্তি দুটো শক্তিতে ভাগ ছিল। সুভাষ বোস কিন্তু তিনি যখন তার আইনের মাধ্যমে তিনি যখন সোভিয়েতের কাছ থেকে তিনি ডাইরেক্ট কোনো সাহায্য পেলেন না, তখন তিনি জার্মান থেকে তিনি জার্মানে গেছেন, সেখান থেকে তিনি জাপানে এসেছেন, সেখানে তিনি কোর্স
আমাদের অনেকের মিথ আছে যে জাপান আমাদের সব ব্যাক করেছে, এটা আপনাদের কিন্তু ভুল ধারণা। জাপান কিন্তু আমাদেরকে সৈন্যবাহিনী দিয়েছে। সৈন্যবাহিনী কাদের না, প্রথম যুদ্ধ বিশ্বযুদ্ধে যারা পরাজিত ভারতীয় অর্থাৎ যারা ব্রিটিশের হয়ে লড়াই করেছিলেন, তাদের সেই বিশাল সংখ্যক সৈন্যবাহিনীটা কিন্তু জাপানের মধ্যে ছিল, কাস্টডিতে ছিল। তাদেরকে তারা দিয়ে দিয়েছিলেন সুভাষ বোসের হাতে। জাপান কিন্তু আমাদেরকে অর্থাৎ আজাদ হিন্দ ফৌজকে কখনো নেভি দেয়নি, এয়ারফোর্স দেয়নি। আজাদ হিন্দ ফৌজের লড়াইটা শুধুমাত্র কিন্তু পদাতিক বাহিনী দিয়ে লড়াইটা ছিল, তার কোনো এয়ারফোর্স ছিল না, তার কোনো নেভি ছিল না। অনেকে বলেন যে আজাদ হিন্দ ফৌজের যে আন্দামান, এবার আন্দামান যখন নিকোবর, যেটা ব্রিটিশের কাছ থেকে জাপান কেড়ে নিয়েছিল, আন্দামান নিকোবর টেরিটরিতে তাকে সুভাষ বোসকে দিয়েছিল যে তুমি ওখান থেকে ক্যাম্প চালিয়ে কিন্তু আজাদ হিন্দ ফৌজের কাজ করতে পারো, যেহেতু ভৌগোলিকভাবে ভারতের কাছাকাছি হচ্ছে আন্দামান। এবং সিঙ্গাপুরকে তাকে বেস ক্যাম্প করতে বলা হয়েছিল যে সিঙ্গাপুর থেকে অপারেট করবার জন্য। তার জন্য সিঙ্গাপুরে কিন্তু ফর্মালি ফাউন্ডেশনটা কিন্তু আজাদ হিন্দ ফৌজের হয়েছে। পৃথিবীর কোন কোন দেশ স্বীকৃতি দিয়েছিল, এইখানে হচ্ছে সব থেকে মজার বিষয়। ইটালি, জাপান তো দিয়েছিল, কিন্তু একটা দেশ দিয়েছিল যেটার নাম কিন্তু সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ডাইরেক্ট সাহায্য করতে পারেনি, কিন্তু সোভিয়েত ইউনিয়ন তাকে স্বীকৃতি দিয়েছিল। এবং আজাদ হিন্দ ফৌজের যা কিছু বেতার তরঙ্গের বিষয়, অর্থাৎ তখনকার দিনে রেডিওগ্রাফ যেটা হতো, সেটা কিন্তু সোভিয়েত টেরিটরি থেকে হতো এবং সোভিয়েত টেরিটরিতে তারা সেটাকে ইউজ করবার জন্য দিয়েছিল। আজাদ হিন্দ ফৌজ তৈরি হলো, তার ব্যাংক তৈরি হলো, তার নোট তৈরি হলো, তার কারেন্সি তৈরি হলো। ৭২,০০০ কোটি টাকার প্রপার্টি ছিল। সেই সম্পত্তি পরবর্তীকালে লুট হয়েছে মাউন্ট ব্যাটেন এবং একজন দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে। আমি সে মধ্যে যাচ্ছি না। আপনারা নিউটনের বই যদি দেখে নেন তাহলে সেখানে দেখতে পাবেন ১৯৪৫ সালের পর সেই অর্থ কোথায় গেল, সেই প্রশ্ন আজকে সব থেকে বড় প্রশ্ন। যাই হোক, এর পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি আজাদ হিন্দ ফৌজকে সাপোর্ট করবার জন্য অনেক প্রবাসী বাঙালিরা এগিয়ে এসেছিল, প্রবাসী ভারতীয়রা। আজকের যে বার্মার যিনি নেত্রী আপনারা জানেন, সুকি, তিনি মানে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তার বাবা ছিলেন আং সান সুকি। এবং এই আং সান সুকি ছিলেন অত্যন্ত সুভাষ বোসের অত্যন্ত কাছের লোক। তারা সেই সময় লড়াই করছেন বার্মাকে ব্রিটিশ থেকে বার করবার জন্য। সুভাষ বোস ভারতকে ব্রিটিশ থেকে মুক্ত করবার জন্য লড়াই করছিলেন, কিন্তু আং সান তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেননি, কারণ আং সান তিনি অ্যাসাসিনেটেড হয়েছিলেন ব্রিটিশ গুপ্তচর সংস্থার দ্বারা। এবং তার মেয়ে সুকি এখন মায়ানমার অর্থাৎ বার্মার হচ্ছে এখন অবিসংবাদী নেত্রী, তাকেও সামরিক অভ্যুত্থান করে সরানো হয়েছে। তো এইখানটি তিনি আন্তর্জাতিকভাবে এবং তিনি জাপানের কাছ থেকে যে সাহায্য নেবার পর তিনি যখন এগিয়েছেন, কিন্তু তারপরে যখন আপনারা জানেন এই হিরোশিমা নাগাসাকি বোমা বিস্ফোরণের পর তারা এগোতে পারেনি। আপনারা এইবারে আসুন যে ৪৫ সালের ৮ই আগস্ট, ৬ই আগস্ট বোমা বিস্ফোরণ হয়েছে হিরোশিমা নাগাসাকিতে। তারপর তিনি ১৫ই আগস্টের পর থেকে তার প্ল্যান সাজানো হয়ে গেছে। অতি সম্প্রতি একটি ফাইল প্রকাশিত হয়েছে, ফ্রান্সের ফাইল। অধ্যাপক মোরে হচ্ছে পন্ডিচেরি ইউনিভার্সিটির প্রফেসর, তিনি হচ্ছে ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তিনি একটি ফাইল প্রকাশ করেছেন। তিনি এই ফ্রান্সের প্রেসিডেন্টকে চিঠি লিখেছিলেন ম্যাক্রনকে যে বোস কি 47 এ অ্যালাইভ ছিল। ফরাসি সিক্রেট সার্ভিস অথেন্টিক ভাবে বলে দিয়েছে হ্যাঁ, বোস ওয়াজ ভেরি মাচ অ্যালাইভ, তিনি ছিলেন। তার কারণটা হচ্ছে বোস তিনি সিঙ্গাপুর থেকে যখন তিনি বেরিয়ে গেছেন, আর্টিলন বোসের যদি আগের চিঠিপত্রগুলো দেখেন, তিনি যখন বুঝে গেছেন তিনি খুব দূরদর্শী সম্পন্ন ছিলেন যে অপশক্তি জিততে পারবে না, জাপান এবং জার্মান হেরে যাচ্ছে, তখন তিনি কিন্তু সোভিয়েতের সঙ্গে নেগোসিয়েশন স্টার্ট করেছিলেন ফর পলিটিক্যাল সেন্টার। এবং সোভিয়েতের সঙ্গে তার যে চিঠিপত্রের আদান প্রদান যেগুলো আপনার আর্কাইভ থেকে বেরোচ্ছে, সেখানে দেখতে পাবেন তিনি কিন্তু কষ্ট এখানে একটা ইঙ্গিত যাচ্ছে যে তিনি সোভিয়েতের সেন্টার নিতে যাচ্ছেন। এবং তিনি যখন সাইগন হয়ে আজকের যে ভিয়েতনাম, তিনি যখন যাচ্ছেন, সেই ভিয়েতনামে যাওয়ার সময় তিনি কিন্তু একদিন এই প্রফেসর মোরের দাদু হচ্ছে প্রচন্ড, তার বাড়িতে সেন্টার নিয়েছিল। এবং সেখানে তিনি সেন্টার নেওয়ার সময় তার সঙ্গে সহকর্মী ছিলেন হচ্ছে এসসি চ্যাটার্জি,
কর্নেল এসসি চ্যাটার্জি, যিনি আজাদির খোঁজে অর্থমন্ত্রী, স্বাধীন ভারতবর্ষে তার নাম কোথাও পাবেন না। নারায়ণ দেবনাথ, যিনি হচ্ছেন ওনার আত্মসহায়ক ছিলেন সুভাষ বোসের, বীরভূমের মানুষ, যিনি পরবর্তীকালে বেঙ্গল ল্যান্ডসের ডিরেক্টর হয়েছিলেন, তারা ধরা পড়ে যাচ্ছেন ব্রিটিশের হাতে এবং এখানে বিশ্বাসঘাতকতা করে দিয়েছিলেন অ্যাজ পার দ্য ডকুমেন্ট, সেটা হচ্ছে হোচিমিন। হোচিমিন তখন ফ্রান্স ভিয়েতনামেতে লড়াই করছেন ফ্রান্সের এগেন্স্ট, ওই সময় ওটা ব্রিটিশ ডমিনেটেড ছিল। কিন্তু সুভাষ বোস কাউন্টার এজেন্সি দিয়ে বেরিয়ে গেছেন এবং তিনি মাঞ্চুরিয়া দিয়ে ঢুকে গেছেন সোভিয়েত টেরিটরিতে এবং তাকে সেখানে নিয়ে যাওয়ার পথে সমস্ত পথটাকেই হেল্প করেছিলেন সিদাই। সিদাইয়ের নাম আপনারা জানেন, তিনি হচ্ছেন জাপানের সৈন্যবাহিনীর হেড ছিলেন। এইবার সোভিয়েতে ঢোকার পর তার কি পরিণতি হয়েছে, এইখানেই কিন্তু কোশ্চেনটা কিন্তু আটকে রয়েছে সোভিয়েতের পরবর্তী অ্যাঙ্গেল। 45 এর 18 আগস্ট ঘোষণা হচ্ছে তিনি মারা গেছেন প্লেন ক্র্যাশে। কবে ঘোষণা হচ্ছে? 23 আগস্ট। 18 আগস্ট যদি প্লেন ক্র্যাশ হয়, 23 আগস্ট ঘোষণা করছে জাপান। তার কারণটা হচ্ছে যে জাপান এই কারণে ঘোষণা করছে, যখন তারা সেফ প্যাসেজ দিয়ে ঢুকে গেছেন মাঞ্চুরিয়া দিয়ে, তখন তারা ঘোষণা করছে। তার আগে পর্যন্ত কিন্তু ঘোষণা করে জাপান করেনি। এবং এই জায়গাটাতেই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যে সোভিয়েতে ঢোকার পর উনি কি করবেন। সোভিয়েতে ঢোকার পর, কারণ 45 সালের দুর্ঘটনা ব্রিটিশ আজকের দিন পর্যন্ত বিশ্বাস করে না। ব্রিটিশ তিনটে এনকোয়ারি করিয়েছিল। আগস্ট মাসের দুর্ঘটনা, সকল দুর্ঘটনাকে এনকোয়ারি করবার জন্য ব্রিটিশ তার গুপ্তচর বাহিনী MI5 MI6 এ তারা পাঠিয়েছিলেন ফিগেস্টকে। ফিগেস্ট এসে রিপোর্ট দিয়ে বললো যে এটা হচ্ছে একটা প্রতারণা, চোখে ধুলো দেওয়ার জন্য। কোনদিন ব্রিটিশ আজকের দিন পর্যন্ত ব্রিটিশ বিশ্বাস করে না যে সুভাষ বোস প্লেন ক্র্যাশে মারা গেছে। আমাদের ভারতবর্ষের বোকা রাজনীতিবিদরা, ভুক্ত রাজনীতিবিদরা প্রচার করে তিনি প্লেন ক্র্যাশে মারা গেছে, কিন্তু ব্রিটিশ, সোভিয়েত এবং জাপান আজকের পর্যন্ত তারা বিশ্বাস করে না যে প্লেন ক্র্যাশে তিনি মারা গেছেন। তিনি সুভাষ বোস যখন তিনি ঢুকে পড়ছেন মাঞ্চুরিয়াতে 45 এর পর 45 সালের ডিসেম্বর মাসে একটা ন্যাশনাল হেরাল্ড, একটা নিউজ পেপার, তারা আপনারা জানেন যে দিল্লিতে এখনো চলে, সেই নিউজ পেপারটা ফার্স্ট পেজে বার করলো যে বোস ইজ ইন রাশিয়া, বোস রাশিয়াতে রয়েছে। তার 3 দিন বাদে কেজিবি অর্থাৎ সোভিয়েত কমিউনিস্ট পার্টির যে গুপ্তচর সংস্থা বা সোভিয়েতের গুপ্তচর সংস্থা, তারা প্রাপ্তা পত্রিকাতে, অর্থাৎ সোভিয়েতের যে প্রাপ্তা পত্রিকা এখনো আছে, রাশিয়ার প্রাপ্তা হচ্ছে সরকারি মুখপাত্র, সেখানে লিখলো ভারতবর্ষের মানুষ অনেক স্বপ্নের দেশে বাস করে। সুভাষ বোস আর যেখানেই থাক না কেন মস্কোর আবহাওয়া থেকে অনেক দূরে আছে। অর্থাৎ একবারও ডিনাই করলো না যে সোভিয়েতে নেই, বললো মস্কোর আবহাওয়া থেকে অনেক দূরে আছে। সেটা মাঞ্চুরিয়াও হতে পারে, ওমস্কো হতে পারে, সাইবেরিয়াও হতে পারে। এরপরে 46 এ আমরা যে তথ্য পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে 46 এ স্টালিন তার ক্যাবিনেটে আলোচনা করছে বোসকে কোথায় রাখা হবে, যে কোম্পানি এবং তার মলদ্বীপ নিকেশন। এর পরবর্তীকালে আমরা স্বাধীনতা পেয়ে গেলাম 47 এর 15 আগস্ট। স্বাধীনতা পাওয়ার পর খুব ভালো করে লক্ষ্য করবেন, আমাদের তো রাশিয়া আজকে খুব ভালো বন্ধু, সোভিয়েত খুব ভালো বন্ধু ছিল। আপনারা কি জানেন যে 1947 সাল থেকে 1953 সাল পর্যন্ত আমাদের সাথে সোভিয়েতের কোনো সম্পর্ক ছিল না। আমাদের সঙ্গে সোভিয়েতের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে 1949 সালে, স্বাধীনতার 3 বছর পর। এবং প্রথম অ্যাম্বাসাডার ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত, তিনি নেহেরুর বোন, যাকে দূর থেকে দেখানো হয়েছিল। তিনি পরবর্তীকালে কনফিউশনও করেছিলেন, কিন্তু তাকে বলা হয়েছিল নেহেরুকে বলবার জন্য, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি ব্যবস্থা করতে পারেননি। সর্বোপরি রাধাকৃষ্ণন 50 এর দশকের সেকেন্ড অ্যাম্বাসাডার, তাকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে স্টালিন তাকে আমন্ত্রণ করেছিলেন ডিনারে। তাকে বারবার করে বলা হয়েছিল যে নেহেরুকে বলতে যে স্বাধীন ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বসবে, কিন্তু সর্বোপরি রাধাকৃষ্ণ মাথা ঘামায়নি, কারণ তারপরে 1950 সালে তিনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়েছেন। এরপর খুব ইন্টারেস্টিং
যে 1950 সালে কমিউনিস্ট পার্টির একটি ডেলিগেশন কিন্তু সোভিয়েত এসেছিল। তাদের নেতৃত্ব দিয়েছিলেন কে? ডাঙ্গে। নেতৃত্ব দিয়েছিলেন কে? ছিলেন বাসব কল্যাণিয়া, অজয় ঘোষ, করুণা আশরাফ আলী। স্টালিনের সঙ্গে আপনারা যারা গুগলস দেখেন, গুগলসে খুলে দেখবেন যে সোভিয়েত কনভারসেশন উইথ দি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এন্ড দ্য স্টালিন, দেখবেন গুগলস বার করে দিয়েছে এই যে ফাইলটাকে, সেখানে দেখাচ্ছে যে এত বাজে মাইক দেন কেন আপনারা? সেখানে দেখাচ্ছে যে স্টালিন জিজ্ঞেস করছে করুণা আশরাফ আলীকে যে আপনারা ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি কিভাবে তৈরি করছেন। ওনারা বললেন আমরা নেহেরুর সঙ্গে মিলে কমিউনিস্ট পার্টি তৈরি করছি। এবং কমিউনিস্ট পার্টি তৈরি করবার জন্য তখন স্টালিন এসে বলেছিলেন যে তোমরা কি সিপিজিবির প্রোডাকশন অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ব্রেডভিলের প্রোডাকশন, তোমাদের দ্বারা আর যাই হোক ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি হবে না। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির হাতে কিন্তু সুভাষ বোসকে হ্যান্ডওভার করবার জন্য চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু স্টালিন, কিন্তু আমার দেশের কমিউনিস্টরা তারা কিন্তু সুভাষ বোসকে অ্যাকসেপ্ট করতে চায়। খুব দুর্ভাগ্য। এবং 1951 সালে ভূপেশ গুপ্তর যদি চিঠি আপনারা দেখেন, যে চিঠি আমরা প্রকাশ করে দিতে পারি, সেই ভূপেশ গুপ্তের চিঠি, সেখানে তিনি স্টালিনকে লিখছেন যে সুভাষ বোস আজকে ভারতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আর 1953 সালে স্টালিন মারা যাচ্ছে, সোভিয়েত কমিউনিস্ট পার্টিতে ডিস্টালিনাইজেশন আরম্ভ হচ্ছে। ডিস্টালিনাইজেশন আরম্ভ হওয়ার পর সোভিয়েতের ক্ষমতায় আসছে খুসরো বুলগারি। সেই সময় পাকিস্তান চলে গেছে হচ্ছে কোল্ড ওয়ারেতে, আমেরিকান লবিতে, সাউথ ইস্ট এশিয়াতে বন্ধু রাষ্ট্র খুঁজছে হচ্ছে সোভিয়েত। আর নেহেরু দেখছে যে এই একটা সুযোগ, যদি আমরা সোভিয়েতকে আমরা কনফিডেন্টলি নিতে পারি, যার জন্য সোভিয়েতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক 1949 সালে তৈরি হলেও প্রথম সোভিয়েত ভিজিট করেছেন 1955 সালে হচ্ছে কিন্তু নেহেরু, এবং খুসরো বুলগারি এসেছেন 55-এ, আমাদের কলকাতার মাঠেও মিটিং করেছিল। আর 56 হচ্ছে সোভিয়েত কমিউনিস্ট পার্টি 20th কনফারেন্স, যেখানে এজেন্ডা রয়েছে যে সুভাষ বোসকে আমরা শেল্টার দেব কি দেব না। আর নেহেরুর সঙ্গে অর্থাৎ ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তি হচ্ছে। নেহেরু সোভিয়েত থেকে ফিরে এসে সাওনা ঘোষেরকে একটি কমিশন করাচ্ছেন, যে কমিশনের রিপোর্ট হচ্ছে যে তিনি প্লেন গ্যাসে মারা গেছেন, যদিও সুভাষের ভাই সুরেশ বোস সেখানে ডিসেন্টিং নোট দিচ্ছেন। সাওনা ঘোষের হচ্ছে এখনকার যে প্রিন্স স্টার শাহরুখ খান আছেন তার দাবি। সুতরাং এই যে চিত্রটা ইন্টারন্যাশনাল পলিটিক্স যেখানে হয়েছে, এবং এটা ফ্যাক্ট যে 1953 থেকে পর্যন্ত তিনি স্টালিনের কাস্টডিতে ছিলেন, এবং তার পরবর্তীকালে তার শেষ পরিণতি কি হয়েছে সেটা অনেকেই জানে বা জেনেও না জানার ভান করে। সত্যনারায়ণ সিনহার আপনারা নাম জানেন। সত্যনারায়ণ সিনহা একটি বই লিখেছিলেন, যাতে নেহেরু তাকে জেলে পাঠিয়ে দিয়েছিল বইটার জন্য। বইটা লিখেছিলেন মিস্ট্রি অফ সুভাষ। তিনি সেখানে স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছিলেন যে ইয়াসপুর জেল সেল নাম্বার 45-এ রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে আমি কারোর বিশ্বাসকে আঘাত করব না, কিন্তু এই যে বাবা থিওরি, এইখানে বাবা হয়ে গেছেন, ওখানে বাবা হয়ে গেছেন, পদ্মার আড়ালে রয়েছে, নিতে রয়েছেন, আপনাদের কুচবিহারের পার্শ্ববর্তী জেলাতেও অনেক সময় বাবার উৎপত্তি হয়েছে। এবং সেই বাবাগুলোকে তৈরি করা হয়েছিল কিন্তু নেহেরুর নির্দেশে। ভোলানাথ মল্লিককে দিয়ে তৈরি করা হয়েছিলেন আইটি চিফ, তিনি তৈরি করেছিলেন এবং বিভিন্ন জায়গায় তার করে বসিয়েছিলেন, কখনো শৈলমানি বাবা, কখনো গুমনাই বাবা। গুমনাই বাবা নিয়ে এত কথা হলো, সিনেমা হলো, সবকিছু হলো। অতি সম্প্রতি যে জাস্টিস সহায় যে রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্টে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আর চাই হোক তিনি সুভাষচন্দ্র বোস ছিলেন। তাহলে মানুষটা আন্তর্জাতিক স্তরে তিনি গিয়ে সোভিয়েত থেকে বেরোতে পারেননি, তাকে বার করবার চেষ্টা করা হয়নি, এবং একটাই কারণে যে তিনি যদি ভারতবর্ষে ফিরে আসেন, অনেকে অ্যাপ্রিহেনশন করেছিলেন অনেকের গদি ঠেলে যাবে, এবং যার জন্য তাকে ফেরানো হয়নি, ফেরানোর চেষ্টা করা হয়নি ইচ্ছে করে। তারা চেষ্টা করলেন স্বাধীন ভারতবর্ষে, অনেকে বলছেন ঐতিহাসিকরা, যদি ব্রিটিশ আক্রমণ করতো স্বাধীন ভারতবর্ষে ওয়ার প্রেসিডেন্টকে ধরবার জন্য। ভারতবর্ষ 47 সালে স্বাধীনতা পেয়েছে, তারপর তাকে সোভিয়েত লবিতে ভারতবর্ষ চলে যাওয়ার পর
ভারতবর্ষকে আক্রমণ করা কিন্তু এত সহজ নয়। স্টালিনকে আমরা হয়তো দোষারোপ করি, স্টালিন অনেক লোককে দাঁড়িয়ে গুলি করে মেরেছেন, ওই করেছেন ইত্যাদি ইত্যাদি। স্টালিন প্রথম থেকে তাকে সেন্টার দিয়েছিলেন, কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য তাকে ভিআইপি প্রেসিডেন্ট থেকে তাকে জেলেতে রাখতে বাধ্য হয়েছিল, রিয়াজপুর জেলেতে। কিন্তু সেই ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য তাকে নতস্বীকার করতে হয়তো হয়েছিল। কিন্তু আমার দেশের নেতারা তারা জেনেও কেন ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি করেনি বা সোভিয়েতের উপর প্রেশার তৈরি করেনি যে আমাদের নেতাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই। তার কারণ একটাই কারণ ছিল, তিনি আসলে অনেকের রাজনৈতিক গতি চলে যাবে এবং তার জন্যই মিথ্যার পেশাটি দীর্ঘদিন যাবৎ রচনা করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার যখন লালবাজার থেকে ফাইলগুলো প্রকাশ করলো এই 2015 সালে, সেখানে একটি ফাইলে দেখবেন, ফাইল কোট করে বলছি, সেই ফাইলে রয়েছে বিধান রায় এবং নেহেরু তারা জয়েন্টলি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এলকিং রোডে সুভাষ বোসের বাড়িতে 1967 সাল পর্যন্ত স্কুটিং করবার জন্য পুলিশের লোক দাঁড়িয়ে থাকতো, আইনি লোকে দাঁড়িয়ে থাকতো, কে আসছে না আসছে ইত্যাদি লক্ষ্য রাখবার জন্য। তাহলে যদি সেই ভদ্রলোক 45 সালেই মারা যায়, তাহলে তার বাড়িতে স্কুটিং করবার জন্য লোক রাখতে কেন? আর যদি 45 সালে যদি তিনি ভদ্রলোক মারাই যায়, তাহলে সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20th কনফারেন্সে পলিটিক্যাল এজেন্ডা থাকবে কেন যে সুভাষ বোসকে সেন্টার দেব কি দেব না? রাজনৈতিক দলিল সোভিয়েত কমিউনিস্ট পার্টির আমার দেশের কমিউনিস্ট পার্টিগুলোতে অফিসগুলোতে থাকে। এই দেশের কমিউনিস্টরা মুখ খোলেন না, মুখে এবং চোখে ঠুলি বেঁধে থাকেন সুভাষ বোসের ব্যাপারে। তার কারণটা হচ্ছে তারা জানতেন যে ভারতবর্ষের এত বড় রাষ্ট্রনায়ক সোভিয়েত টেরিটরিতে ঢুকেছিলেন আত্মগোপন এবং পলিটিক্যাল সেন্টারের জন্য, কিন্তু সোভিয়েতদের তৎকালীন নেতৃত্ববৃন্দ পলিটিক্যাল সেন্টার দেওয়া সত্ত্বেও তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন এদেশের কিছু নেতাদের সঙ্গে হাত মিলিয়ে। যে বন্ধন তৈরি হয়েছিল 56 সালে দুই ভাইয়ের, সেই বন্ধন এখনো চলছে, লক্ষ্য করে দেখতে পাবেন। সুতরাং এই হচ্ছে সুভাষ বোস, তার ট্র্যাজিক হিরো, তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য হচ্ছে। এবার ফাইলগুলো কেন প্রকাশ করে দেওয়া হয় না? ফলে যে আমাদের 16খানা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে। ব্রিটিশ তো বলে আমরা MI5 MI6 এর ফাইল প্রকাশ করে দেবো 22 সালে, ফ্রান্স প্রকাশ করছে, জাপান 3টে ফাইল এখনো প্রকাশ করবো বলে করছে না। কিন্তু আজকে 125 বছর হয়ে গেছে, 77 বছর হয়ে গেছে, কেউ বেঁচে নেই। স্টালিন, নেহেরু, ইন্দিরা, রুসেফ, কোলগানি কেউ বেঁচে নেই, কেউ ফাঁসিতে যাবে না, কারাদণ্ড হবে না। কিন্তু মানুষের কাছে সেই সত্যটা প্রকাশ করা হয় না কেন? এটাই হচ্ছে সব থেকে বড় আমাদের ডেমোক্রেসি ট্র্যাজিকতা, এবার ভয়াবহ পরিণতি যে এই মানুষটাকে আমরা ফিরতে দেওয়া হয়নি। মিথ্যা প্রচার করে প্রেম গ্যাসের গল্প শোনানো হয়েছে, কখনো ছাই হ্যান ত্যান ইত্যাদি বলে। কিন্তু আজকে সময় এসেছে 125 বছরের, ভারতবাসী তারা তাদের পাপ যে করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত করুক। অন্তত পক্ষে বা বর্তমান কেন্দ্রীয় সরকার তারা পূর্বতন সরকারের পাপের প্রায়শ্চিত্ত করুক, ফাইলগুলো প্রকাশ করে দিয়ে। এখনো পর্যন্ত 41টা ফাইল আছে কনফিডেন্সিয়াল। অনেক চাপ আমরা তৈরি করেছিলাম রাশিয়ার কাছে যে আমাদের ভারত সরকারের মাধ্যমে, বৈদেশিক মাধ্যমে ফাইলগুলোকে প্রকাশ করবার জন্য। বর্তমান সরকার তারা 5 জন আর্মি অফিসারকে কিছুদিন আগে তারা পাঠিয়েছিলেন রাশিয়াতে পুতিনের সঙ্গে দেখা করতে। আজকে এটা শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে তাদের নেতৃত্ব দিয়েছিলেন গগনদীপ, আমাদের জেনারেল জিডি বক্সি, কুলদীপ সহ আরো বেশ কিছু আর্মি অফিসাররা। তারা পুতিনের সঙ্গে দেখা করে বলেছিলেন যে আমাদের নেতা তোমাদের এখানে 45-এর আগে বা 45-এর পরে তার কি উপস্থিতি ছিল সেই নিয়ে ফাইল। আপনারা জানেন যে সোভিয়েত আজকে নেই, কেজিবিও নেই, কেজিবি ইনফ্রাকচুয়াস, তার জন্য সমস্ত ফাইলগুলোকে প্রকাশ করে দেওয়া হোক বা তাদের হাতে দিয়ে দেওয়া হোক। রাশিয়া গভর্নমেন্ট তারা একটা চিঠি দিয়েছে আমাদের বিদেশ মন্ত্রককে 1 বছর আগে যে আমরা ফাইল খুঁজে পাচ্ছি না। একবারও বলছে না যে আমাদের কাছে আসেনি বা এসেছিল, বলছে আমরা ফাইল খুঁজে পাচ্ছি না। 125 বছরে এটাই হোক আমাদের আবেদন সরকারের কাছে, এই মহান নেতার ফাইলকে প্রকাশিত করা হোক। রাশিয়া সরকার, আমাদের রাশিয়া আমাদের খুব ভালো বন্ধু,
আজকের দিনেও আমাদের বন্ধু। আমরা সাম্যবাদী চিন্তাধারার মধ্যে থেকে রাশিয়া আমাদের, যখনই আমরা বিপদে পড়েছি রাশিয়া আমাদের হেল্প করেছে, কাশ্মীর প্রসঙ্গ থেকে সমস্ত প্রসঙ্গে। কিন্তু রাশিয়ার কাছে আমাদের বিনীত অনুরোধ, আজকে যদি আপনারা কেউ রাশিয়া যান, আমি ব্যক্তিগতভাবে রাশিয়া অনেকবার গেছি, ওখানকার অধিবাসীরা প্রকাশ্যে বলে তোমাদের নেতা তো আমাদের এখানে মারা গেছে, তা তোমার সরকার কেন জানতে চায় না? আমাদের দেশের দুর্ভাগ্য, আমাদের দেশের, আমরা দুর্ভাগা দেশের, যে আমাদের দেশ সরকারিভাবে জানতে চায় না যে তোমাদের, আমাদের নেতা তোমাদের এখানে এসে হারিয়ে গেছিল, যেরকম হারিয়ে গেছিল অবনী মুখার্জি, গুরদীপ সিং, আমাদের সরোজিনী নাইডুর দাদা হচ্ছে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যাদেরকে স্টালিন দাঁড়িয়ে গুলি করে মেরে দিয়েছিল, এরকম 200 জন ভারতীয় বিপ্লবী, আর 2 লক্ষ যুদ্ধ অপরাধী কোনো ট্রেস পাওয়া যায়নি সাইবেরিয়ান জেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তাহলে আমাদের দেশের নেতা কি সেই একই হাল হয়েছিল? এটাই জানার সব থেকে বড় প্রশ্ন 125 বছরে। ধন্যবাদ, নমস্কার। 125 বছরে তার মধ্যে আমার শ্রদ্ধা রইল। আমরা কলকাতার অল ইন্ডিয়া মোবাইল ফোরামের পক্ষ থেকে মাননীয় শ্রী জয়দীপ মুখার্জি মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা যদি কারণ এই নেতাজি সম্পর্কিত কোন প্রশ্ন থাকে আপনারা কিন্তু করতে পারেন। আমরা এই আলোচনা সভার মাঝে আমরা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন রাজপরিবারের সদস্য কুমার সুপ্রিয় নারায়ণ এবং শুভচন্দ্র রায়, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর। আমরা কোচবিহার জেলার পক্ষ থেকে বড় করে কল্যাণ করিয়ে এবং উপস্থাপনের মাধ্যমে যারা কুমার সুপ্রিয় নারায়ণকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আপ্লুত, কারণ কলকাতার মহারাজা জগদীশ্বর নারায়ণ নেতাজি সুভাষচন্দ্র বোসকে ছোট ভাইয়ের মতন দেখতেন। তো পুষ্পস্তবক এবং বরণ করে দিচ্ছে সুপ্রসন্ন মহাশয়কে, আমাদের কলকাতা বিভাগের ফোরামের সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী। আমাদের আলোচনা সভায় আমরা একদম শেষ মুহূর্তে পৌঁছেছি। আমরা যারা বলতে পারবেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা একটু বলতে পারেন। নেতাজি সম্পর্কিত আপনাদের আপনাদের আমাদের নামে জয়দীপ মুখার্জি মহাশয়, তার জন্মদিন আমরা চাইনি, কিন্তু আমাদের আজকে নেতাজি রহস্য উন্মোচনের চেষ্টা চলছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু করতে পারেন। যারা আপনাদের যদি কোনো রকম নেতাজি সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠানে একটা মন্দির রক্ষে চলে এসেছি। যারা দর্শকরা রয়েছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন আছে, তো আমরা ইন্দ্রজিৎ
একটু এসো মাইক্রোফোনটা একটু নিয়ে যাও। আন্তর্জাতিক বিষয়ে আন্তর্জাতিক ব্যাপারে নেতাজির যে অন্তর্ধান রহস্য তার উন্মোচন করতে গিয়ে ভারত সরকারের কি অসুবিধা করতে হচ্ছে, যেটা এতদিনেও স্বাধীনতার পরেও হচ্ছে না। আমরা এখন জানি যে যেই সরকার রয়েছে ভারত সরকার তার বিশ্বজোড়া খ্যাতি এবং বিশ্বজোড়া নাম রয়েছে। এখন কেন তারা আটকে যাচ্ছে বারবার? দ্বিতীয়ত আরেকটা আমরা দেখতে পেরেছি এই অবধি আমাদের ভারতবর্ষের বিশিষ্ট বিভিন্ন জায়গা, স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন মনুমেন্টস, বিভিন্ন কিছু সমস্ত কিছু ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী বা জওহরলাল নেহরুর নামে নামাঙ্কিত হয়েছে। সেক্ষেত্রে নেতাজির নামাঙ্কিত কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া বাইরে আমরা তেমন কিন্তু কিছু দেখতে পারি। আমি আপনার দুটো কোশ্চেন দুটো রকম অ্যান্সার করছি। প্রথমত আমি প্রথমে আমার ভাষণে বলে দিয়েছি যে 45 এর পর 47 এ যখন আমরা ইন্ডিপেন্ডেন্স পেলাম, তখন আমরা প্রথম যেটা আমাদের দুর্ভাগা দেশের রাষ্ট্রনায়করা তারা সুভাষ বোসকে ওয়ার্ল্ড প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রসংঘের সাথে চুক্তি করলো যে তিনি যদি দেশে আসেন তাকে রাষ্ট্রসংঘের হাতে তুলে দেবেন। এবং অনেকে হয়তো নেহেরুকে এই নিয়ে অনেক গালিগালাজ করেন, মন্দ করেন যে নেহেরু কোথায়, কিন্তু সমসাময়িক যারা নেতৃত্ব এক্সেপ্ট গান্ধী ছাড়া, গান্ধী মারা গেছেন 48-এ, প্যাটেলের যারা আজকে প্যাটেলের আদর্শের কথা বলছেন, সামনে যারা শাসক দল অনেক সময় আছেন, প্যাটেলই কিন্তু সই করেছিলেন আপনার এই ওয়ার্ল্ড প্রেসিডেন্টসের ব্রিটিশের সঙ্গে অ্যাজ এ হোম মিনিস্টার। এবং প্যাটেল তিনি নির্দেশ দিয়েছিলেন যে আর্মির কোনো অফিসে সুভাষ বোসের ফটো থাকবে না। আজাদিন ফৌজের যারা রেড ফোর্ট থেকে ট্রায়াল করে আসার পর যারা দেশে আসলেন তাদেরকে কোনোদিন মানে সেই সময় 50-এর দশকে বা 50-এর 40-এর শেষের দশকে যেমন কর্নেল মিলন, কর্নেল সাইবল, কর্নেল প্রীতম সিং, কাউকে আমাদের দেশের আর্মিতে আজাদিন ফৌজের 26,000 আর্মি মারা গেছেন, বাকি দেশটা তারা ফিরে এসেছিলেন, তাদেরকে কাউকে নেওয়া হয়নি আমাদের আর্মিতে। সুভাষ বোসের সংক্রান্ত কোনো বিষয়তে কোনো প্রকার সরকারি প্রকল্প কোনো কিছু করা হয়নি। শুধুমাত্র কিছু রাজনৈতিক নেতারা চাননি সুভাষ বোসের ব্যাপারটা ফোরফ্রন্টে আসুন, কিন্তু তার পপুলারিটি আজকে মনে করুন 77 বছর পরেও এতখানি পপুলারিটি রয়েছে। আর সেই সময় তার 45 সালের 5 বছরের মধ্যে তার পপুলারিটি কতখানি ছিল চিন্তা করে দেখুন। মানুষ তখন আবেগে ভাসতেন, তাও সত্ত্বেও তারা কিছু করতে পারেননি, কারণ সরকার সবসময় সাপ্রেশন ফ্যাক্ট করেছে যে তিনি প্লেন গ্যাসে মারা গেছেন, তৎকালীন সরকার। এটা জন্যই কিন্তু সুভাষ বোস নামাঙ্কিত কোনো সরকারি প্রকল্প সেই সময় করা হতো না। কিন্তু তার পরবর্তীকালে 77 সালের পর থেকে রাজনৈতিক চিত্র যখন ভারতবর্ষের রাজনীতিতে বদল হয়েছে, অকংগ্রেসী সরকাররা যখন এসেছে তখন কিন্তু তারা সেক্ষেত্রে তৈরি করেছিলেন, মোরারজি দেশাই করেছিলেন, পরবর্তীকালে ভিপি সিং এর সরকার বা জনতা পার্টির সরকার যারা হয়েছেন তারা করেছেন। আপনি যে প্রশ্নটা বলছেন যেটা হচ্ছে সেকেন্ড যে প্রশ্নটা, কেন ফাইলগুলো প্রকাশ করা হচ্ছে না, কারণ সুভাষ বোসের অন্তর্ধান শুধুমাত্র একটা দেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, তার কর্মকাণ্ড ছিল সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশ জুড়ে, এমনকি ইউরোপের কতগুলো দেশকে জুড়ে পর্যন্ত, যার জন্য কোনো একটা ফাইলকে যদি টাচি ফাইলকে প্রকাশ করে দেওয়া হয়, সরকার আশঙ্কা করে যে পৃথিবীর অন্য কোনো দেশের সাথে তার বৈদেশিক সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থাৎ যেটা হোম সেক্রেটারির এবিলিটিকে আমরা জাস্টিস মুখার্জি কমিশনের কাছে দেখেছিলাম, যদিও আমি মনে করি এটা ফেক কথা ছাড়া কিছু নয়। তার কারণটা হচ্ছে যে 77 বছর বাদে পৃথিবীর কোনো দেশের সাথে কোনো সম্পর্ক নষ্ট হয় না। কারণ আপনারা জানেন যে পোল্যান্ডের রাষ্ট্রপতি ছিলেন ওয়ালেনবার্গ, যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েতের কেজিবি উচ্চার করেছিল, কেটে কেটে তাকে মেরে দেওয়া হয়েছিল।
কিন্তু পোল্যান্ড বারবার করে জিজ্ঞেস করেছে সোভিয়েতদের কাছে যে আমাদের রাষ্ট্রদূতের কি হয়েছিল। পৃথিবী অস্বীকার করে গেছিল 91 পর্যন্ত। 91-এ যখন সোভিয়েত ভেঙে গেল, তখন ইয়েলসিন যখন প্রথম প্যারিস থেকে যায় এবং গ্লাসনোস্ট অর্থাৎ গর্বাচভ যেটা করেছিল তার পরিপ্রেক্ষিতে যখন সোভিয়েত ভেঙে গেল, তখন সেখানে যে ফাইল প্রকাশিত ইয়েলসিন করতে তাকে দেখা গেল যে কেজিবি হাতে সে মারা গেছে। তাহলে আজকে আমার দেশ তারা সরকারিভাবে জানতে চেয়েছিল, আমার দেশ তো সরকারিভাবে তো রাশিয়া সরকারের উপর চাপ সৃষ্টি করছে না যে তারা আমার নেতা কি ওখানে কি হারিয়ে গেছিল, যদিও একটা চিঠি ওরা দিয়েছে আমরা ফাইল খুঁজে পাচ্ছি না, খুব বেশি অ্যান্সার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় যে এটা জনমত তৈরি করা দরকার এবং সেই জনমতের কাজ 20 বছর যাবত চলছে এবং এখন কিছু কিছু ক্ষেত্রে ফাইল প্রকাশিত হচ্ছে, কিছু টাচি ক্লাসিফাইড ফাইল আছে। যেমন ব্রিটিশ বলে দিয়েছে যে আমরা MI5 MI6 এর ফাইল 22-এ প্রকাশ করে দেবো। যখন জাস্টিস মুখার্জি গেছিলেন ব্রিটিশের কাছে মানে ব্রিটেনে, তখন বলেছিল আমরা 22-এর আগে কোনো ফাইল প্রকাশ করবো না। এখনো কেজিবি তো নেই, কেজিবি তো ভেঙে গেছে। এখন কেজিবির ফাইল সোভিয়েত ভেঙে যাওয়ার পর যে 16খানা দেশ হয়েছে, উজবেকিস্তান, তাজিকিস্তান, আমাদের রাশিয়া, ইউক্রেন, এইসব জায়গায় কেজিবির ফাইল ছড়িয়ে রয়েছে। তো পৃথিবীর এতগুলো দেশ থেকে ফাইল কালেক্ট করা একটা শক্ত ব্যাপার আছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে খানিকটা তো ইন্টারন্যাশনাল প্রেশার আছে, কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশারকে ওভারকাম করে এগুলো করতে হয়। আমি আশা করি এক্ষেত্রে সরকারের সব থেকে বড় পদক্ষেপ ভূমিকা থাকবে এবং সেইটা করা দরকার। শুধুমাত্র দেশের মধ্যে হাত ধরে কিন্তু এই ফাইল থেকে কিছু বেরোবে না, কারণ সুভাষ বোসের দেশ সংক্রান্ত ফাইল 41 সালে শেষ হয়ে গেছে, তারপর আর কোনো ফাইল কিন্তু তার পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরে যে ফাইলগুলো রয়েছে সেটা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে। সেই আন্তর্জাতিক যেমন ফ্রান্স সরকার কিছুদিন আগে প্রকাশ করেছিল, তারপর তারা চেপে গেলেন। তো সেক্ষেত্রে ভারত সরকারকে বলতে হবে যে পৃথিবীর কোন কোন দেশের কাছে সুভাষ বোস সংক্রান্ত ফাইল আছে সেগুলোকে তাদেরকে সরকারিভাবে বৈদেশিক নীতি বজায় রেখে করতে হবে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মধ্যে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শ্রী জয়ন্ত মুখার্জি মহাশয়কে এবং এই সঙ্গে আমাদের অত্যন্ত অবশেষ আমরা অনুষ্ঠানের একদম এসে গেছি। আমরা পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে শেষ করলাম। উপস্থিত সকলকেই ধন্যবাদ জানাই।